গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাজনন্দিনী। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল মাছটা বের করে নিলাম। তো বাটা মাছের আগের দিন এনেছিল, তো আমি রান্না করতে পারিনি। বলেছিলাম না যে চিমনি পরিষ্কার করতে এসে আমার অনেকটা সময় নষ্ট হয়েছিল, তো সেই কারণে আর আমার মাছটা রান্না করা হয়েছিল না। তো মাছটা বের করেই করলাম হলো কফি। তো এখানে তোমাদের দাদাভাইকে দিয়েছি, শাশুড়ি মাকে দিয়েছি, আর আমি এখানে গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি। আর একটু আলু ভাজা করব, কারণ অনেকগুলো আলু একসাথে আনা হয়েছিল। তো আলুগুলো ঘরে থাকতে থাকতে না কল বেরিয়ে যাচ্ছে, তো সেই কারণে ভাবলাম যে আলুগুলো একটু ভাজা করে নিই। আর আজকে কড়াইটা একদম গরম করে তারপরে আলু ভাজাটা বসিয়েছি, তো সেই জন্য একদমই লাগেনি। আর কড়াইতে না লাগলে না আলু ভাজাটা খেতেও ভালো লাগে। আর একদম নরম হয়ে গেলে কড়াইতে লেগে যায়, তখন আর আলু ভাজাটা ঠিক কেমন আলু সেদ্ধর মতন হয়ে যায়। তো যাই হোক, চলো, এখানে আলু ভাজাটা করা হয়ে গেছে, পুরো ভাজা হয়নি। আর এইদিকে দেখো মাছগুলোকে আমি একটু ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর বাটা মাছ মেয়ে খুব একটা খেতে চায় না, কাটা ছোট মাছ হলে তোমার একটু ভাজা দিলে খায়। আর এখানে তোমার মাছগুলো একটু বড় ছিল, তো আমি যাই হোক মাছগুলোকে একটু ভালো করে নুন হলুদ মাখিয়ে রাখছি। আর ফ্রিজ থেকে সেই কোন সকালে বের করেছি, কিন্তু বরফ কিছুতেই ছাড়ছে না। আর এই শীতের বেলায় না কাজ করতে খুব অসুবিধা হয়। আর মাছটা বের করে এনেছি, আর আমার হাত অবশ্যই আসছে, এত ঠান্ডা। কাজ করতে করতে বেলাটা যে কত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর প্রত্যেক দিন স্নান করতে অনেকটা বেলা হয়ে যায়। আর আমি এখানে না মাছের মধ্যে যে জল ছিল বুঝতেই পারিনি। আর এই নুন হলুদ দিয়ে ফেলেছি, সেই জন্য কি করছি, আর একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। আর এই নুন হলুদটা আমি ফেলবো না। মাছটা যখন কষাবো, যখন মাছ কষাবো বলছি, যখন নাকি আমি মশলাটা কষাবো, তখন এটা আমি দিয়ে দেবো। আর এখানে দেখো আলু ভাজাটাও আমার অনেকটা হয়ে গেছে। তো একটু লাল লাল কড়া কড়া না হলে না সেই আলু ভাজা খাওয়ার মজাই নেই। তো যাই হোক কয়েকটা লঙ্কা আস্ত আস্ত দিয়ে দিয়েছি। আর একটু ঝাল হলে তো মেয়ে খেতেই চায় না, সেই জন্য লঙ্কাগুলো আস্ত দিয়েছি। তো আলু ভাজাটা একদমই লাল হয়ে গেছে। তো এবার ওটাকে নামিয়ে নেব, নিয়ে তারপরে এই কড়াইতেই মাছটা বসিয়ে দেবো। তো ভেবেছিলাম মশলা দিয়ে বাটা মাছ করব, তো তোমাদের দাদাভাই বললো যে পোস্ত দিয়ে করো। তো সেই জন্য এখন আর মশলাটা করলাম না, তো পোস্ত দিয়েই বাটা মাছটা করব। তো পোস্ত সর্ষে পোস্ত মিশিয়ে করব, কারণ পোস্ত খুব একটা বেশি নেই। আর এই সর্ষে পোস্ত দিয়ে কিন্তু করলে বেশ ভালোই লাগে বাটা মাছটা। আলু ভাজাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। আর কড়াইতে যেহেতু আলুটা আগে ভেজে নিয়েছি, তো এই জন্য মাছটা ভাজলে কী হবে বলো তো, মাছটা আর লাগবে না। আর তা নাহলে মাছটা আগে করলেই কড়াইতে লেগে যেত আর মাছটা ভেঙে যেত। এই মাছ ভাজা করতে গেলে না মনে হয় যেন আমি যুদ্ধ করতে এসেছি মাছেদের সঙ্গে। আর আমি এক হাত দূর থেকে আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কী কষ্ট করে মাছটা ভাজি, আর ফটফট করে ফুটলে আমার ভীষণ ভয় লাগে, সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে মাছটা ভাজি। তো বিয়ের পর তো কোনো দিনই মাছ ভাজিনি, শাশুড়ি মাই ভাজতো। আর এই যে এখন দেখো ভাজতে গেলে না মনে হয় যেন আমি মাছের থেকে 10 হাত ধরে কড়াই লাগাল পাবো কি, দূর থেকে কড়া। আর একবার আমার তেল ফুটে মাছ ফুটে গিয়ে না আমার গায়ে তেল চলে এসেছিলো। তো সেই যে একটা ভয় সবসময় কাজ করে, তো সেই কারণে আমার মাছ ভাজতে গেলেই ভয় লাগে। তো এখানে দেখো সর্ষে পোস্ত মিশিয়ে দিয়েছি, আর একটুখানি জল দিলাম, কারণ মাছটা একটু টকবক করে তো ফুটবে। আর একটু ঝোলঝোলই নামাবো, তো দুবেলার করছি বলেই একটু ঝোলঝোল করছি। আর তা নাহলে একটু গামাখা করলে বেশ ভালো হয়। আর শীতকালে না এরকম বাটা মাছ সর্ষে পোস্ত দিয়ে করলে তার মধ্যে যদি ধনেপাতা দেওয়া যায় তো দারুণ হয়। ধনেপাতা তো শীতকালে খেতেই পারি না মেয়ের জন্য। আর মেয়ে তো শীতকালে বাইরের চপ সিঙ্গারা খাওয়া পুরোটাই বন্ধ করে দেয়, কারণ যে এমনকি ফুচকাটাও খায় না, যে ধনেপাতা দেবে, ধনেপাতার গন্ধটাই সহ্য করতে পারে না। তো সেই কারণে না ধনেপাতা তরকারিতে দেওয়াই হয় না। তো এক এক সময় ভাবি তুলে রাখবো, আবার মনে থাকে না দিয়ে ফেলি, আবার ভাবি যে মেয়েটা তুলে রেখে দেবো, কিন্তু তখন দিতেই ভুলে যায়। আর এখানে দেখো পুঁই শাকটা করবো, এটা হলো বাপের বাড়ির থেকে আনা। আর এই যে বকুলি, এটা মেয়েকে মা দিয়ে গেছে। তো আমি আর দুটো ফুলকপি ছিল, তার মধ্যে বকুলিটা দিয়ে রুটি খাওয়ার তরকারি করে ফেলবো রাতে, দিনের বেলা আর হবে না। আর এখানে পুঁই শাকটা বসিয়ে দিয়েছি, আর ওখানে মেয়েকে খাবারটাও বেড়ে দিয়েছি, কারণ মাছের ঝোল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। আর পুঁই শাকের মধ্যে যেহেতু কুমড়ো দিয়েছি, মেয়ে আজকে পুঁই শাক খাবে না,
কুমড়ো জিনিসটাই সহ্য করতে মানে এত বাজ বিচার করলে কি আর রান্না করে করা যায় বলো, এটাও দেবো না ওটা দেবো না। তো যাই হোক মেয়েকে বললাম একদম গরম ভাত নেমে গেছে, আলু ভাজা করে দিয়েছি আর মাছ হয়ে গেছে, বরং তুই এটা দিয়ে খেয়ে নে, আরও তো পড়া রয়েছে, আর পরীক্ষার তো মাত্র হাতে গোনা কটা দিন, তো সেই কারণে একটু টাইম মতনই খেতে দিয়ে দিই। তার মধ্যে আবার বাটা মাছটা খেতে গিয়ে বলছে কাটা খাবো না, ডিম ভেজে দাও। আমি বললাম না, আজকে মাছ দিয়ে খা, আজকে আর ডিম ভাজবো না, রাতে দেবো। আর এখানে দেখো আমার পুঁই শাকটাও হয়ে গেছে, একদম দারুণ হয়েছিল পুঁই শাকটা খেতে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই না শুরু হয়ে যায় আমার এই সংসারের কাজগুলো। তো যাই হোক একটু গুছিয়ে করার চেষ্টা করি, আর সংসারের কাজকর্মগুলো যদি একটু ভালোবেসে গুছিয়ে যদি করা যায় না, তাহলে আর পরিশ্রমটাকে আর পরিশ্রম মনে হয় না। এই যেমন অসুস্থ শাশুড়ি মা, তারপরে সকালে আমার মর্নিং স্কুল, তারপরে মেয়ের এত জায়গায় পড়তে যাওয়া, তো সব কিছুই আমি একটু গুছিয়ে নিয়ে করি, তো তাতে আমার এই জন্য কোনো অসুবিধা হয় না। তো ভালোবেসে যে কোনো কাজ করলে না সেই কাজটা কিন্তু অতটা পরিশ্রম বলে মনে হয় না। আর এখানে খাওয়া দাওয়ার পর মেয়েকে ফল কেটে দিয়েছিলাম, মৌসুমি লেবু, এটাও মা দিয়ে গেছিলো। আর এখানে তোমাদের দাদাভাইকে আজকে বিকেলবেলা কাজে লাগিয়ে দিয়েছি। তো দেখো এখানে ফুলকো ফুলকো রুটিগুলো ভেজে ফেলছে, আর আজকে আমি চা করার আগেই আটাটা মেখে নিয়েছি, কারণ রাতের বেলা না অনেকটা রাত হয়ে যায়, আমাদের নিজেদেরও খেতে অনেকটা দেরি হয়ে যায়। তো সেই কারণে তোমাদের দাদাভাই বিকেলবেলা বেরোনোর আগেই আমি আটাটা মেখে ফেলেছি, আর তাড়াতাড়ি করে আমার রুটি ভাজাটাও হয়ে গেল। আর রাতের বেলা চলে আসলে সঙ্গে সঙ্গে খেতে দিতে পারবো। আর তোমাদের দাদাভাইয়ের জন্য আমি ওয়েট করি রুটি ভাজার জন্য, তো সেই কারণে আমার অনেকটা দেরি হয়ে যায়, শাশুড়ি মারও খেতে অনেকটা দেরি হয়ে যায়। তো এখন থেকে ভাবছি কি একটু আগে আগে করে নেব, আর খাওয়া দাওয়াটা যদি একটু আগে আগে করা যায় তাহলে আমার শাশুড়ি মারও একটু সুবিধা হয়, মেয়ে আমাদের সবারই সুবিধা হয়। তো যাই হোক এখানে রুটিটা ভেজে নিয়ে তারপরে তোমাদের দাদাভাইকে বলছি যে একটু সুন্দর করে কফি করে দেবো, তুমি আজকে আমার হাতে হাতে কাজটা করে দিলে। তো যাই হোক চলো এখানে রুটিটা ভাজা হয়ে যাক। আর এখানে আমার রুটি ভাজা হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইকে তো বলেছি যে সুন্দর করে কফি করে খাওয়াবো। তো এখানে ফ্রিজ থেকে দুধটা বের করে নিয়েছি, তো দেখো দুই জায়গায় দুধ জমে গেছে। মেয়ের এমন হয়েছে কদিন ধরে দুধও খাবে না, কি হয়েছে ভগবান জানে, এখন বলে দুধ খেতে ভালো লাগে না। তো যাই হোক শীতকাল, আমার একটু কফি খেতে ভালো লাগে, তো আমি এখানে দুধটা বের করে নিচ্ছি আর একটু কফি করে নেবো। আজকে বিকালবেলা শাশুড়ি মাকে দুধ চা দেবো না, কারণ সকালবেলা দিয়েছি, বিকালে আর দেবো না, কারণ সারাদিন লেপ কাঁথার মধ্যে শুয়ে থাকে, তো যদি অসুবিধা হয় তো সমস্যাটা তো আমারই হবে। তো সেই জন্য আমাকে একটু ভাবনা চিন্তা করেই করতে লাগে। তো ওনাকে লিকার চাটা দিয়েছি, আর এখানে মেয়েকে একটু দুধ গরম করে দেবো, আর এখানে তোমাদের দাদাভাইকে এই যে কফি করে দিচ্ছি। তো এত সুন্দর করে রুটিটা ভেজে দিল, তো তার জন্য একটু কফি করে দেওয়াই যায়। তো যাই হোক এখানে তোমাদের দাদাভাইকে কফি করে দিয়ে তারপরে এখানে মেয়েও চলে আসবে একটু পরে, তো ভাবলাম যে মেয়েকে একটু দুধ গরম করে দেবো, আর না খেলে আজকে বকা দেবো। আর যে সকালবেলা বকুলি রান্না করা হয়নি, তো ওটা আমি রেখে দিয়েছিলাম, ওটা ভাবছি এখন করে ফেলবো। তো দুপুরবেলা তো দেরি হয়ে গেছিলো, আর বকুলিটা রান্না করলে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে, আর সকালবেলা একটু থেকে যাবে। বললাম না এইভাবেই গুছিয়ে কাজটা করার চেষ্টা করি আমি। আর আজকে মেয়েকে বলেছি দুধ আজকে তোকে খেতেই লাগবে। আর মেয়েকে না দুধ দেওয়ার পরও দেখলাম আর একটু দুধ রয়েছে, তো আর বাসি দুধ আর রাখবো না, তো আমি ভাবলাম যে দুধটা খেয়েই নিই। তো আমিও 1 কাপ দুধ নিয়ে নিলাম, আর তার মধ্যে একটু কফি মিশিয়ে নিয়েছি। তো এইভাবেই বাসি দুধটাকে আর জমিয়ে রাখলাম না, কারণ শীতকালে বাসি দুধটা না খাওয়াই ভালো। আর এখন আমি বসিয়ে দেবো হলো বকুলি রান্নাটা, আর এখানে রুটিটা তো করা হয়ে গেছে, আর সেই জন্য এখানে দেখো চা খেতে খেতে আমি রান্নাটা সেরে নিচ্ছি, মানে তরকারি রান্নাটা সেরে নিচ্ছি। আর এখানে মেয়েকে যে দুধ দিয়েছিলাম না, সেই দুধটা না খেয়ে আবার আমাকে ফেরত দিয়ে গেছে, বলে প্রচণ্ড গরম। আমি আবার জলের বাটির ওপরে বসিয়ে রেখেছি, তো সেই জন্য বারবার করে একটু নাড়া দিচ্ছি। আর এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর মশলাটা তো আগেই করে নিয়েছি মিক্সিতে, তো আজকে মশলাটা না খুব ভালো পেস্ট হয়নি, তো টমেটোটা ছিল না, টমেটো থাকলে মশলাটা বেশ ভালো পেস্ট হয়ে যায়। আর এই শীতকালে না রান্নাবান্না করতে গেলে অনেকটা সময় লাগে, গ্যাসও পড়ে, আবার তেলও লাগে। কেন বললাম বলো তো, কারণ এই বাঁধাকপি, ফুলকপি, তারপরে এই শাক পাতা রান্না করতে গেলে অনেকটা সময় লাগে। আর বিশেষ করে বাঁধাকপি রান্না করতে গেলে তো মনে হয় আমার 2 দিনের গ্যাস পুড়ে যায়।
কারণ কি বলো তো, বাঁধাকপিটাকে ভালো করে যদি না কষানো যায় না, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। কারণ আমি বাঁধাকপি, যদি আমাকে 2টো বাঁধাকপি দাও, ওটাকে আমি ভালো করে কষাতে কষাতে আমার মানে হাফ বাঁধাকপি রান্না করলে যেটুকু হবে সেরকম করে ফেলি, তাহলে খেতে ভীষণ ভালো হয়। কষার উপরে কিন্তু নির্ভর করে রান্নাটা। আমি কিন্তু রান্নায় অত পারদর্শী না, তো আমি বহু বছর রান্না বান্না করিনি বিয়ের পর, যেহেতু পড়াশোনা করতাম, শাশুড়ি মাই করতো। আর এখানে দেখো তরকারিটা আমার হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এখানে সমস্ত কিছু মশলা দিয়েছি, একটু মিট মশলা দিয়েছি, সামান্য একটু গরম মশলা দিয়েছি, আর আদা রসুন পেঁয়াজ অল্প অল্প করে দিয়েছি, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সমস্তটাই দিয়েছি, লঙ্কা অল্প দিয়েছি। কিন্তু তা সত্ত্বেও আমার মেয়ের খুব ঝাল লেগে গেছে, ও তো খেতে বসে তো মানে লাফালাফি শুরু করে দিয়েছিল। তো তারপরে ভাবলাম যে দেখি ফ্রিজে কিছু আছে নাকি, তো দেখি 2-3 পিস মতন সন্দেশ রয়েছে, তো সেটাই নিয়ে আসলাম। এখানে তোমাদের দাদাভাইকে দিয়েছি আর মেয়েকেও দিয়েছি। আর মেয়ে খাওয়া দাওয়ার পর আর আমিও নিয়ে নিয়েছি। তো ও খাওয়া দাওয়ার পর বললাম না ওর প্রচণ্ড ঝাল লেগেছে, তো যেটা সন্দেশ বের করেছি, তো সন্দেশটা ওকে দিয়ে দিলাম। আর এদিকে শাশুড়ি মাকেও দিয়েছি খেতে, ওনারও খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। গুড নাইট।